أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى ما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকারবদ্ধ প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে আয়োজিত জিপিএ পাস প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের প্রোগ্রামের মধ্যমণি প্রিয় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? মন ভালো আছে সবার? আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম চলার পথটা আপনাদের জন্য সহজ হলো, এটা আল্লাহর অশেষ শুকরিয়া। আল্লাহর এই একান্ত রহমত ছাড়া আমাদের পক্ষে পথ চলা আদতেও সম্ভব নয়। আমার একটা বন্ধু ছিল, ক্লাসে খুব পড়াশোনা করতো, খুবই পড়াশোনা করতো, এবং টিচাররা মনে করতো সে খুবই ভালো করবে। আর ক্লাসে তার নাম ছিল কম্পিউটার। আমাদের সময় কম্পিউটারের এত অ্যাভেলেবিলিটি ছিল না, চ্যাট জিপিটিও ছিল না, আর জিমিনাইও ছিল না। এটা পরে আসছে, এখন তো এটা রিসেন্টলি 4-5 বছরের মধ্যে আসছে, যার ফলে আগে একটা জেনারেশন চেঞ্জ হইতে 50 বছর সময় লাগতো, আর এখন একটা জেনারেশন চেঞ্জ হইতে 12 বছর সময় লাগে। এই যে কিছুদিন আগে শুনছেন জেন জেড, এখন আবার জেন আলফা। এই আলফার পরে আবার প্লাস আলফা আসবে, এরপরে জেন পাইথন আসবে, কি যে আসবে আল্লাহ ভালো জানে, আসতেছে আর কি। আমাদের সময় শুনছি আমরা মডার্ন যুগে আছি, মডার্ন থেকে আল্ট্রা মডার্ন হয়ে গেছে, এরপরে জেন আবার পাল্টে যাচ্ছে। এখন জেন পাল্টাতে সময় যদি 12 বছর লাগে, তাহলে কত জেনের নাম আর দিয়ে পারবে। কিন্তু চেঞ্জ হচ্ছে এটা টেকনোলজির উপরে ভিত্তি করে, আর টেকনোলজির উপর ভিত্তি করে শুধু জেনারেশন চেঞ্জ হয় না, টেকনোলজির ব্যবহারের উপর ভিত্তি করে আমাদের সাইকোলজিক্যাল প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যায় অনেক। যেমন আমরা যে চিন্তাগুলো করি, বলা হয় জেন জেড এর বৈশিষ্ট্য হচ্ছে তারা খুবই অস্থির প্রকৃতির, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, সামনে যা পায় তাই করে ফেলে, যে কোনো কিছুর জন্য হুট করে জীবন দিতেও প্রস্তুত থাকে। এরা খুবই ক্রেজি টাইপের হয়, ইন্টারনেট আসক্তি এদের অনেক বেশি। এইগুলো কে তৈরি করছে? এগুলো ইন্টেনশনালি কোনো বহির শত্রু এইগুলো তৈরি করে দিছে। এই কারণেই তো এই জেনারেশনটা এভাবে চেঞ্জ হয়েছে। স্থিরভাবে পড়তে ইচ্ছা করে না। আপনার সামনে যখন রিলস নিয়ে আসে, তখন আপনার আর এই ছোট ভিডিও দেখতে, বড় ভিডিও দেখতে তো আর ভালো লাগবে না। এরপরে আবার দীর্ঘ সময় ধরে খেলা মানে ভিডিও দেখতে পছন্দ হয় না। এই জন্য এখন স্পিড 1.5, 2, এর বাইরে যদি স্পিডে দেখতে চান তাহলে প্রিমিয়াম ভার্সন কিনে নিতে হবে। প্রিমিয়াম ভার্সনে স্পিড মাল্টিপ্লাই বাই 3, 4 এটাও দেখা যায়। চিন্তা করছেন? আমি সেদিন এক ছেলেকে দেখলাম, ছোট, সে 3 স্পিডে দেখতেছে। আমি বলছি, আমি যে 2 স্পিডে শুনেই অবস্থা খারাপ, তুমি 3 স্পিডে বোঝো কিভাবে? কি বলতেছে না বলতেছে, বোঝো ওই সাইকোলজি ওইভাবে হয়ে গেছে, মানে অস্থির, দ্রুত, সব দ্রুত হয়ে যেতে হবে। পড়াশোনা এখন আর করবে না, শিট গাইড হইলেই ভালো হয়। নগদ তাকে প্রশ্নটা দিয়ে দিলে খুবই পছন্দ হয়, কিন্তু সেটা দেয়া যায় না, বিদায় দুঃখিত। জেনারেশন এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ওই ছেলের কথা বলছিলাম, ছেলেটা আসলে খুবই মেধাবী ছিল, কিন্তু তার বাবা মা তাকে এত বেশি প্রেশার ক্রিয়েট করতো পড়াশোনার জন্য। ক্লাসে নিয়ে আসতো, আমাদের সাথে খেলতে দিত না, হাত ধরে নিয়ে চলে যেত কোচিংয়ে, কোচিং থেকে ওই গানের ক্লাসে, গানের ক্লাস থেকে আবার ঘরের ভিতরে হাউস টিচার আসবে। মানে বেচারা মেধাবী ছিল, কিন্তু বাপ মায়ের প্রেশারের কারণে পরে পাগল হয়ে গেল। এসএসসি পরীক্ষাটা দিছিল, A+ পেয়েছিল। ওই A+ পাওয়ার পরে তার মা গেছে আরও রাগ হয়ে, না তোরে এখন বিশ্বসেরা হইতে হবে। বিশ্বসেরা বানাইতে গিয়ে এমন প্রেশার দিল, সে পরে সাইকোলজিক্যালি আনস্টেবল হয়ে গেল। ইন্টারমিডিয়েট আর পড়া হইল না ঠিকঠাক মতো, 2-3 বার পরে পরীক্ষা দিয়ে এর পরের স্টেজে গিয়ে ইউনিভার্সিটি তো হইল না, পলিটেকনিকে পড়াশোনা করছে। সেদিনও দেখা হলো, একেবারে ভারসাম্যহীন মানুষের মতো আবল তাবল বকতে থাকে, মানে সারাক্ষণ ওই বই পড়তে থাকে, হাত এরকম করতে থাকে, এরকম টাইপের একটা মানসিকতা হয়ে লাইফটাই অনেকটা ড্যামেজ। অনেকটা কি, এখন তো নাই, বিয়ে শাদিও করতে পারছে না, পরিবার নাই, বাবা মার জন্য বোঝা হয়ে গিয়েছে। তো আমি এই মানুষটার কথা এই কারণে বললাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গা থেকে অন্তত মুক্ত করেছেন, এবং অনেক মেধাবীরাও জীবনে অনেক দূর যেতে পারে না, এটা সম্ভব হয় না। আল্লাহর নিয়ামত এখানে প্রয়োজন হয়। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতে পরিপূর্ণ করেছেন। সেই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করব, যেন সামনে আমাদের যে অ্যাসপাইরেশনটা আছে, যে চিন্তাটা আমরা করি, ওই সামনে আমরা ভালোভাবে আমাদের এই রাস্তাটা আমরা যেন পার করতে পারি। এখানে যদি আমরা মনে করি আমার এসএসসির সফলতাই একমাত্র সফলতা, সেকেন্ডলি আর কোনো সফলতা পাওয়ারও দরকার নাই, যা পেয়েছি আলহামদুলিল্লাহ, এটা অ্যাবসলিউটলি ভুল হবে। এটা স্টার্টিং বলা হয়। মাদ্রাসায় যারা পড়েছেন এটাকে বলা হয় দাখিল। দাখিল মানে হচ্ছে দাখালা ইয়াদখুল, প্রবেশ করা। কেবল জ্ঞানের রাস্তায় আমি প্রবেশ করেছি, অর্থাৎ আমার এসএসসিটা হচ্ছে স্টার্টিং। আপনি কোথাও যদি সিভি ড্রপ করেন জবের জন্য, হায়ার স্টাডি করার জন্য সিভি ড্রপ করেন, অথবা ভবিষ্যতে কখনো কোনো জায়গায় কোনো উন্নতির পরীক্ষা দেন, সেখানে আপনাকে শুরুতেই এসএসসি সার্টিফিকেটটা দিতে হবে। এর আগে ক্লাস 9, ক্লাস 6, 7, 5-এ আপনি ফেল করছেন না পাস করছেন, এগুলো আপনার কাছে কোনো বিবেচ্য বিষয়ই না। আগের কোনো রেজাল্ট কেউ জিজ্ঞাসাও করবে না। এটাতে আপনি ফার্স্ট হয়েছেন না সেকেন্ড হয়েছে, এটা কোনো চিন্তারও বিষয় না। এসএসসির এই এ প্লাস পেয়েছেন, তার মানে আপনাকে ধরা হবে আপনি মেরিটোরিয়াস, মেধাবী স্টুডেন্ট। এখন আপনার সামনের টার্গেটটা হচ্ছে ইন্টারমিডিয়েট বা এইচএসসিতে আপনাকে এ প্লাস পেতে হবে। এখানে আবার সবাই কিন্তু এ প্লাস পাবে না, এ প্লাসের পরিমাণটা এখানে গিয়ে 50%-এ নেমে আসে। 1,16,766 জন আপনারা এ প্লাস পেয়েছেন, এই এ প্লাসটা কমে 50%-এ চলে আসবে এইচএসসিতে। তখন আপনি বলবেন যে না ভাই, এসএসসিতে এইচএসসিতে 80,000-ও এ প্লাস পেয়ে যায়, পায়, বাকিটা হচ্ছে এ গ্রেড পাওয়া ছাত্ররা এইচএসসিতে গিয়ে এ প্লাস পেয়ে যায়। আর এসএসসিতে এ প্লাস পাওয়া 50% ঝরে পড়ে যায় এখান থেকে। অনেকে আবার এসএসসিতে এ প্লাস পাওয়া স্টুডেন্ট ফেলও করে। এখন আপনাদের কাছে আপনাদের ডিসিশন। 50% ঝরে পড়া মানেই হচ্ছে এখানে প্রায় 60,000 স্টুডেন্ট ঝরে পড়ে যাবে। আপনাদের সাথে এসএসসি পরীক্ষা দিয়েছে কিন্তু পাস করে নাই, প্রায় 6.5 লক্ষ স্টুডেন্ট পাসই করতে পারে না। আপনারা তাদের ভিতর থেকে অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সিলেক্ট করেছেন, আলহামদুলিল্লাহ। এর সামনে আপনাদের ইন্টারমিডিয়েটের পরে আবার ইউনিভার্সিটি অ্যাডমিশন। কোনো ইউনিভার্সিটিতে, মেডিকেল কলেজে আপনি যদি চান্স না পান, ভর্তি হতে না পারেন, তাহলে আপনার এই এসএসসি এইচএসসির এই রেজাল্টগুলো মনে হবে ব্যর্থ। প্রচণ্ড রকমের হীনমন্যতায় ভুগবেন। যে বন্ধুটা মেডিকেলে পড়ে সেই বন্ধুটার সাথে আর ঠিকমতো কথাও বলতে লজ্জা লাগবে, সামনে যেতেও লজ্জা লাগবে। সুপিরিয়র আর ইনফিরিয়র কমপ্লেক্সে ভুগতে থাকবেন। কেউ নিজেকে খুবই বড় মেধাবী মনে করে ফেলবে। ক্লাসে অনেক সময় দেখবেন পেছনে বসা স্টুডেন্টটাও যখন ইন্টারমিডিয়েটে সিরিয়াস হয়ে যায়, সে আপনার চাইতে ভালো করছে, খুবই ভালো করছে। আমি এক বন্ধুকে একদিন জিজ্ঞাসা করছি, এনএসআইতে জব করে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো এসএসসি আমাদের অনার্সে আর মাস্টার্সে সে একসাথে আমাদের সাথে পাশ করে বের হইতে পারবে। তো ওই চাকরি করছে। আমি অনেক দিন পরে একজনের কাছে শুনছি যে অমুক কি করে, বলছে ও তো এই চাকরি করে। আমি তাকে ফোন দিলাম সন্দেহ দূর করার জন্য যে সত্যি কি এই চাকরি তোর হয়েছে। আমি এই কারণে এটা বললাম যে সে আসলে সিজিপিএ যেমন খারাপ, পড়াশোনায় মন নাই, উলট পালট কাজ করে বেড়াইতো সবসময়, আড্ডাবাজি করতো, ও এ প্লাস ও চাকরি পাবে, তাও আবার সরকারি চাকরি, এটা কেমনে হয়? তখন ও বললো যে কে আমি পারি না, আমি অনার্স মাস্টার্স পাস করার পরে তো 2 বছর টানা পড়াশোনা করছি। তো 2 বছর টানা পড়াশোনা করে একজন দুর্বল স্টুডেন্টও ভালো সরকারি চাকরির জন্য সিলেক্টেড হয়। মেধা এখানে খুব বেশি ফাংশন করে না। আপনারা যারা এখানে আসছেন সবাই যে আউটস্ট্যান্ডিং মেধাবী, একবার পড়লেই সব মুখস্থ হয়ে এখানে আসছি, এরকমটা না। অনেকের এই এ প্লাস পাওয়ার পেছনে চরম অধ্যবসায় কাজ করেছে, রাত দিন একাকার করে পরিশ্রম করতে হয়েছে, কত রাত নির্ঘুম কাটাতে হয়েছে। আপনার টেবিলের পাশে আপনার বাবা মা আপনার জন্য কত অপেক্ষা করেছে, অনেক ঘাম শ্রম ঝরানো এই পরিশ্রমের বিনিময়ে একটা সার্টিফিকেট আপনার কাছে এসেছে। এই পরিশ্রমটা আপনাকে পরবর্তী 2 বছরকেও ধারাবাহিক রাখতে হবে। এই সময়টাতে আপনার কাঁধে অনেক কিছুই এসে ভর করবে। কলেজে ভর্তি হবেন, নটরডেম কলেজে ভর্তি হবেন, আব্দুল কাদের মোল্লা ডিগ্রি কলেজে ভর্তি, এই বিভিন্ন কলেজ, সিটি কলেজে ভর্তি হবেন, মুন্সি আব্দুর রউফ কলেজে ভর্তি হবেন, ঢাকা কলেজে ভর্তি হবেন। এখানে ভর্তি হওয়ার পরে উদ্যত্ততা তৈরি হয়, নতুন নতুন বন্ধু পাবেন। ঢাকা কলেজে যাওয়ার পরে দেখবেন একজন মুন্সিগঞ্জ থেকে আসছে, একজন ঠাকুরগাঁ থেকে আসছে, একজন দিনাজপুর থেকে আসছে।
খুবই ভালো লাগবে। এরপরে আবার দেখবেন ক্লাসের মধ্যে ছেলে মেয়ে নতুন নতুন বন্ধু পেয়ে গেছেন, এইবার হচ্ছে একটু বন্ধুত্ব তৈরি করার জন্য একটু মন আগুবাগু করে, ওর পিছনে একটু ঘুরতে ভালো লাগে, ওকে একটু দেখতে ভালো লাগে, ওর কথাটা ভালো লাগে, সব ভালো লাগা একসাথে গিয়ে জড়ো হয় টিনেজ। যেহেতু এখানে টিনেজের একটা বড় সমস্যা হলো স্বপ্ন চোখে রঙিন রঙিন, যা দেখি তাই আগে ভালো, যা দেখবো সেগুলাই ভালো লাগছে। আমি মাঝে মাঝে কিছু বন্ধুরে বললি যে ওরে দেখে তুমি কিভাবে পছন্দ করলে, বলছে আমার দিকে আর কেউ তো তাকায় না, ও তাকাইছে, এই জন্যই আমার মনে হয়েছে যে এই পারফেক্ট আমার লাইফের। তাই বললাম যে আল্লাহ ভালো যে তোমাদের এটা কন্টিনিউ হয় নাই। এটা তো এরকম না, মানে আমি এই জিনিসটা এই কারণে বললাম যে এই সম্পর্কটা আসলে আনপ্যারালাল চলছে এবং সে জানে যে এটা পসিবল না, কারণ ও পরে ইন্টারমিডিয়েটে, মেয়েও পরে ইন্টারমিডিয়েটে। তো ওর স্টাবলিশড হইতে ছেলের এবং বিয়ে করতে লাগবে অনেক সময়, তো মেয়ের ক্ষেত্রে এটা লাগে না। ইন্টারমিডিয়েট পাস করার পরেই সোশ্যাল স্ট্রাকচার, স্বাভাবিক অবস্থা, এটা অনেক কিছুই হয়ে যায়। সুতরাং এই সম্পর্কটা অবজারভেশনে বলছে, গবেষণায় বলছে, ইন্টারমিডিয়েটে যে রিলেশনশিপটা ডেভেলপ হয় তার 98% হচ্ছে টিকে না। তাহলে এটা কি হয়? টাইম পাস হয়। তো আমি একটা অবজারভেশন নিয়েছিলাম আমার মাস্টার্সের পরে, একটা রিসার্চ পেপার করেছিলাম। সেখানে দেখলাম যে ছেলেরা এবং মেয়েরা যে মাদকাসক্ত হয়, পার্টিকুলারলি ছেলেদের ক্ষেত্রে যে সিগারেট খাচ্ছে, কোন এজ থেকে খাচ্ছে, কেন খাচ্ছে, সেটার একটা অবজারভেশন, এটা পেপার রেডি করার জন্য। তো সেখানে প্রায় 550-700 স্টুডেন্টের স্যাম্পল কালেকশন করলাম। এটা হচ্ছে কিছুটা ছিল পারপাসিভ স্যাম্পলিং, কিছুটা ছিল স্নোবল স্যাম্পলিং, আর কিছুটা ছিল র্যান্ডম স্যাম্পলিং। এটা বিভিন্ন ক্যাটাগরি থেকে এজ স্ট্রাকচারকে আমি ভাগ ভাগ করে করে, যে ইন্টারমিডিয়েটে পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, তো সেকেন্ড ইয়ার থেকেই শুরু করছে এই সংখ্যাটা কেমন, ফার্স্ট ইয়ার থেকে শুরু করছে এই সংখ্যাটা কেমন, স্কুলে থাকতে সে আসলে অ্যাডিক্টেড ছিল কিনা, তার বাবা মা অ্যাডিকশন আছে কিনা, দেখা গেল তার বাবা হচ্ছে অ্যাডিক্টেড, এই কারণে বাই বন্ডস পরিবার থেকে এটা পেয়েছে। এরকম অনেক বিষয়গুলোকে একটু ক্রস ম্যাচিং করার চেষ্টা করলাম। সেখানে আমার অবজারভেশন আসলো 90% ক্ষেত্রে ইন্টারমিডিয়েটে স্টুডেন্টরা ট্রমাটাইজ হয়ে অ্যাডিকশনে জড়িয়ে পড়ছে, এবং এটা অপরিণামদর্শী একটা সিদ্ধান্ত। এদের একটা বড় অংশ ইন্টারমিডিয়েট পাস করার পরে পাস করে, কিন্তু সিজিপিএ আগে ভালো ছিল, পরে জিপিএটা আর কন্টিনিউ করতে পারে না। কিন্তু সে যে মেয়ের সাথে সম্পর্ক করছে, সম্পর্কে জড়াচ্ছে, সেই মেয়েটা ঠিকই এ প্লাস পেয়ে যাচ্ছে। আশ্চর্যের বিষয় না? ও পড়ে না, ও দেউলিয়া হয়ে দেবদাস হয়ে গেছে, কিন্তু আর এক সাইডে পড়াশোনা ঠিকই করে যাচ্ছে, কারণ তাকে স্ট্রাগল করে টিকতে হবে। মেয়ের মানে ছেলেরা অতি ইমোশনাল হয়ে পড়ে, মেয়েরা খুবই জাজমেন্টাল হয়, এবং সে কিভাবে নিজেকে গড়ে তুলতে হবে এটা বুঝতে পারে। রক্ষণশীল পরিবার হওয়ার কারণে তাদেরকে কন্ট্রোল করা হয়। ছেলেরা গ্রাম থেকে শহরে আসার পরে নিজেদেরকে উদ্যত্ততা প্রদর্শন করে, এবং ব্যক্তি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করে আমি সবচেয়ে ভালো বুঝি, আমার সামনের জায়গাটা আমি ভালো বুঝবো। কিন্তু সামনের জার্নিটা যে কত কঠিন আর কষ্ট, কণ্টকাকীর্ণ, এটা সে তখনও বুঝে উঠতে পূর্ণ সামর্থ্য অর্জন করে না। এই বয়সে ইনফ্যাক্ট এটা বোঝার কথাই না। আমি এটাই বলেছি, চোখে অনেক রঙিন স্বপ্ন, মিছিল দেখতে ভালো লাগে। দেখবেন এই যে মুন্সি আব্দুর রউফ কলেজে গ্যাঞ্জাম বেঁধেছে, সিটি কলেজ থেকে সব লাঠিসোঁটা নিয়ে বের হয়ে গেছে। এখানে মারামারি করলে যে মাথা ফাটবে, হাসপাতালে শুয়ে পড়া লাগতে পারে, 2 দিন পরে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা পাস করবো কিনা এগুলো দেখারও সময় নেই। যা মারামারি করে সব ইন্টারমিডিয়েটের ছাত্র, অনার্সের ছাত্র নামেই না। অনার্সের তারাই নামে যাদের ওই রাজনৈতিক দলের পোস্ট প্রয়োজন, এছাড়া আর কেউ এখানে নামে না। নামে কারা? ইন্টারমিডিয়েট, অতি আবেগী, টিনেজ, আর যাই ফাটাফাটি করে আসে, নেতার পিছনে ডাকছে দৌড় দেই, তখন নেতা হইতে ভালো লাগে। মিছিলে একটু সামনে নেতার পাশে দাঁড়াইলে এই ছবিটা দিয়ে দেখা গেল আর একজনকে কনভিন্স করার একটা মানসিকতা থাকে, মানে এমন একটা হিরোইজম ভাব সবার ভিতরে তৈরি হয়। কিন্তু এই হিরোদেরকে পরে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না, অধিকাংশ হিরোই বাংলাদেশ থেকে হারায় যায়। কে হিরোদের মনে রাখে? যার নলেজ নাই, যার একাডেমিক এক্সিলেন্সি নাই, তাকে আসলে কেউ গণনায়ও নিয়ে আসে না। রাজনীতি করতে গেলেও ন্যূনতম মেরিট প্রয়োজন, সোসাইটিতে সার্ভাইভ করতে গেলে ন্যূনতম মেরিট প্রয়োজন। এই সার্ভাইভাল ক্যাপাসিটি আমাকে ডেভেলপ করতে হবে। দ্বিতীয়, আমরা যারা পড়াশোনা করছি এসএসসিতে হয়তো বাবার সাথে মায়ের সহযোগিতায় বাবার সাথে থেকে ভালো একটা রেজাল্ট করে আসছি, এখন আমাকে ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার জন্য কলেজে আসতে হয়েছে, ভালো একটা প্রতিষ্ঠানে পড়তে হবে, আমার স্ট্রাগল লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। বাবা আর আগের মতো হয়তো অনেকে সহযোগিতা করতে পারে না। এখানে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট,
টিকে থাকার জন্য যে প্রয়োজন স্ট্রাগল আমার করা দরকার, সে স্ট্রাগল অনেকেই করতে পারে না, আর না করলে টিকে থাকা সম্ভব নয়। প্রমোদ চৌধুরীর একটা কথা আছে, তিনি বলেছেন, অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকা এখনো টিকিয়ে আছে। তিনি এটা দ্বারা এটাই বুঝিয়েছেন, একটা সময় এই পৃথিবীতে ভূতত্ত্ববিদরা অ্যানালিসিস করে দেখেছে যে ডাইনোসরের বসবাস ছিল, এবং ডাইনোসর বিশাল দেহি শক্তিশালী একটা প্রাণী ছিল। আমরা ওই যে ছোটবেলায় সামুরাই এক্স, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুন দেখতাম, সেখানে দেখতাম যে ডাইনোসর মুখ থেকে আগুন নিক্ষেপ করে। এগুলো অতিরঞ্জন, অতি কল্পকাহিনী, ঠিক না, তবে ডাইনোসর প্রাণী ছিল দুনিয়াতে। এটা তাদের বোনগুলো অ্যানালিসিস করে এটা দেখা যায়, এবং এটা 5000 বছর আগে ছিল, কেউ বলছে 1000 বছর আগে ছিল, যাই হোক ছিল। কিভাবে নষ্ট হয়ে গিয়েছে, কিভাবে তাদের অস্তিত্ব এই দুনিয়াতে আর নাই, এর কারণ হচ্ছে এই পৃথিবী একটা সময় খুবই ঠান্ডা ছিল, শীতল একটা আবহাওয়া ছিল, প্রচুর পরিমাণে গাছপালা ছিল, বন বাদার ছিল। মানুষের বসবাস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এটা আস্তে আস্তে হিট হওয়া শুরু করলো এই পৃথিবী, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে, তারপরে গ্রিন হাউস ইফেক্টের ফলে এই পৃথিবীতে বসবাসের অনেকটা অনুপযোগী হয়ে গেল, এবং শীতল আবহাওয়া আস্তে আস্তে গরম হট ওয়েদারে কনভার্ট হলো। সেখানে সি লেভেল রেইজ করলো, আটলান্টিক মহাসাগরের যে বিশাল বড় বড় পাহাড় পর্বত, বরফগুলো আস্তে আস্তে গলা শুরু করলো, যার ফলে বিভিন্ন জায়গায় জলোচ্ছ্বাস, বন্যা, দুর্ভিক্ষ, সুনামি এগুলো তৈরি হলো। ম্যানমেড কিছু দুর্ভিক্ষ আছে, ন্যাচারাল কিছু ডিজাস্টার আছে। এ কারণে পৃথিবীতে ডাইনোসর আর সার্ভাইভ করতে পারলো না, উষ্ণমণ্ডলীয় আবহাওয়ায় সে টিকে থাকতে পারে না। যখন তার নিঃশ্বাস নিতে কষ্ট হলো, বংশ তৈরি করার মানে সক্ষমতা, প্রোডাক্টিভিটি তার কমে গেল, আস্তে আস্তে পৃথিবীর ইতিহাস থেকে ডাইনোসর হারিয়ে গেল। কিন্তু তেলাপোকার হিসাব দেখেন, এই পৃথিবীতে তেলাপোকা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা কিভাবে থাকবে, ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ, কারণ আমি জানি না যে কি হবে ভবিষ্যতের বিষয়টা, তবে মনে হচ্ছে যে হাজার হাজার বছর ধরে তেলাপোকা টিকে আছে। তেলাপোকার একটা বৈশিষ্ট্য হলো, প্রচন্ড গরমের মধ্যে সে টিকে থাকতে পারে। এরপরে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, বৃষ্টি হলে দেখবেন প্রচুর তেলাপোকার জন্ম হয়ে গেছে। স্যাঁতস্যাঁতে আবহাওয়া, কোনো সূর্যের আলো নাই, আছে দেদার শেষে তার মতো করে। এরপরে প্রচন্ড ঠান্ডা একটা ওয়েদার, তার মধ্যেও সে টিকে আছে। সব ওয়েদারের মধ্যে সে নিজেকে অ্যাডাপ্ট করে নিতে পারে, তার শরীরের মধ্যে ওই সক্ষমতা, ওই রকম অ্যাডাপ্টেশন কোয়ালিটি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছে। এই অ্যাডাপ্টেশন কোয়ালিটির কারণে তেলাপোকা যে কোনো ওয়েদারে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায় টিকে থাকতে পারে। আমাদেরকেও এই সিনারিওটা মাথায় নিতে হবে, আমি যে ওয়েদারেই থাকি না কেন, ভালো খেতে পারলাম কিনা, ভালো কিছু করলাম কিনা, এই মানসিকতার চাইতে আমার মানসিকতা হতে হবে আমাকে টিকে থাকার লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, আমাকে আমার শেষ ডেস্টিনেশন পর্যন্ত যেতে হবে। সোনার চামচ মুখে নিয়ে যারা বড় হয়, এই মানুষগুলো জীবনে খুব ভালো কিছু করতে পারে, এই সংখ্যাটা অনেক কম। সফলতার জন্য ডেসপারেশন দরকার, ডেডিকেশন দরকার। সেই ডেসপারেশন এবং ডেডিকেশনটা অধিকাংশের ক্ষেত্রেই পাওয়া যায় না। অধ্যবসায়ী হতে হবে, প্রচন্ড অধ্যবসায়ী হতে হবে, এছাড়া টিকে থাকা যায় না। প্রায় আমি একটা গল্প বলি সক্রেটিসের, যে সক্রেটিস একটা সময় একটা বক্তব্য রাখছিল। বক্তব্য রাখার সময় তিনি বলছেন, মানে ইয়ার জেনারেশনকে এম্পাওয়ার্ড করার কথা বলতে বলতে প্রোগ্রাম শেষ, একটা ছেলে ইন্টারমিডিয়েটে পড়ে, ববরি কাটা চুল, সুন্দর চেহারা, ইনটিন করে আসছে প্রোগ্রামে বক্তব্য শুনতে। তো সক্রেটিসের বক্তব্য সে মনোমুগ্ধকর অবস্থা। সে যখন সক্রেটিসের বক্তব্য শেষ হলো, যে বলল, আঙ্কেল, ক্যান ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই অ্যাকুয়ার সাকসেস ইন মাই লাইফ? আই ওয়ান্ট টু বি আ সাকসেসফুল পারসন, প্লিজ টেল মি হোয়াট শুড বি দ্য প্রসেস। তো সক্রেটিস তাকে বলছে যে, বাবা, আগামীকাল তুমি নদীর পাড়ে আমার সাথে একটু দেখা করিও, বিকেলবেলা তোমার জন্য আমি ওয়েট করব, and that time I will tell you what's the process to be a successful person. তো ছেলেটা সক্রেটিসের সাথে দেখা করতে একটু চমৎকার পোশাক পরে, আটো শার্ট পরে, বাবরি কাটা চুল ধরে একবার চমৎকার ইনটিন করে গেছে। যাওয়ার আগেই সক্রেটিস সেখানে দাঁড়িয়ে আছে। এখন সক্রেটিস যে তার এখানে দাঁড়িয়ে আছে, এটা দেখে সে কিছুটা লজ্জিত হলো যে আমার দেরি হয়ে গেছে। সক্রেটিসের কাছে গেল লজ্জা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে। সক্রেটিস তার সাথে কোনো কথা না বলে তার ঘাড়ে হাত দিয়ে নদীর ভেতরে হাঁটা শুরু করলো। হাঁটছে, হাঁটু সমান পানি, ছেলেটা তাকিয়ে আছে, কোনো কথা নাই, প্যান্ট ভিজে যাচ্ছে। এরপর আরো একটু হাঁটছে, মাজা সমান পানি, ছেলেটা কোনো কথা নাই, হা করে তাকিয়ে আছে, কিছু বলে কিনা। সক্রেটিসও কোনো কথা বলে না, আবার হাঁটছে।
হাঁটতে হাঁটতে যখন এই বুকের নিচ পর্যন্ত পানিতে ডুবে গেল, এরকম সময় সক্রেটিস কোনো কথা বলা ছাড়াই পেছনের চুল ধরে পানির ভিতরে চুয়া দিল। এখন বেচারা তো পানির উপরে যত উঠতে চায়, পানির নিচে তাকে চুবিয়ে ধরা হয়। ছেলেটা ওঠার চেষ্টা করছে, সক্রেটিস জোরে তাকে চুবিয়ে ধরছে। একটা পর্যায়ে ছেলেটার দিকে তাকিয়ে দেখলো সে পানির নিচে নিঃশ্বাস নিতে না পেরে হাঁসফাঁস করছে আর বিবর্ণ আকৃতি ধারণ করছে, সবুজ হয়ে গেল তার চেহারা। এরকম সময় সক্রেটিস তাকে এরকম উঠানোর পরে ছেলেটা তখন প্রচন্ড রকমের নিঃশ্বাস নিচ্ছে, হাঁসফাঁস করছে, ত্রাহি ত্রাহি অবস্থা, তো সে হাঁপাচ্ছে। এরকম সময়ে তাকে ধরে আস্তে করে ডাঙায় নিয়ে আসলো, তখনও সে হাঁপাচ্ছে। হাঁপানিটা থামলো, ভয় ভীত বিহ্বল হয়ে পড়ছে যে না জানি আমার নিয়ে চুবড়ি দেয়। তখন ছেলেটাকে সক্রেটিস জিজ্ঞাসা করছে, বাবা পানির নিচে এতক্ষণ পর্যন্ত আকুলভাবে কি প্রার্থনা করছিলে, তুমি কি চাইছিলে তুমি? তখন সক্রেটিসকে উদ্দেশ্য করে ছেলেটা বলছে, আঙ্কেল আঙ্কেল বাতাস চাচ্ছিলাম, বাতাস চাচ্ছিলাম। তো সক্রেটিস বলছে, না, তোমাকে যদি আমি অনেক সোনা দিতাম, রূপা দিতাম, হীরা দিতাম, জহরত দিতাম, টাকা দিতাম, ব্যাংক ব্যালেন্স দিতাম, সেটা দিয়ে আমি কি করবো? আমি তো বাতাস লাগবে না, আমি মরে গেলে আমার সোনা রূপা হীরা জহরত খাবে কি? তখন সক্রেটিস বলছে, হ্যাঁ, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তুমি যদি তোমার জীবনে সফলতা অর্জন করতে চাও, তাহলে সেই জিনিসটা ঠিক এইভাবেই চাইবা যেভাবে ওই পানির নিচে তুমি বাঁচার আকুতি করছিলা। যদি তুমি সেইভাবেই চাও, তাহলেই তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে পারবা। সফলতার আসলে কোনো রহস্য নাই। সফলতার রহস্যটাই হচ্ছে তুমি যা চাও সেজন্য তোমাকে লেগে থাকতে হবে, তার একটা কনস্টেন্সি থাকতে হবে। ইন্টারমিডিয়েটে পড়েন, অনেক অনেক চাহিদা আপনাদের তৈরি হবে। এই ট্যুরে যাচ্ছে সবাই, একটু ট্যুরে যাই, 31st নাইট করছে, আমি একটু করি, আড্ডা দিতে যাচ্ছে, আড্ডা দেই। অনেক কিছু সামনে, আপনার চোখের সামনে, ঢাকার স্টুডেন্ট আপনারা, সব কিছু অ্যাভেলেবেল আপনাদের সামনে আসবে। সক্রেটিস এরকম রাস্তায় হেঁটে যেত, প্রায় সময় তিনি বাজারের ভিতরে হাঁটতেন। তা হাঁটতে 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 পেছনে এরকম হাত বেঁধে বড় বড় দোকানের সামনে গিয়ে বলতেন, হাউ মেনি থিংস আই কান্ট ডু উইদাউট, হাউ মেনি থিংস আই কান্ট ডু উইদাউট। কত কিছু যে এই দোকানে আছে, আর কত কম জিনিস নিয়ে যে আমি বেঁচে আছি, এইটা সে দেখতো আর অবাক হয়ে তাকায় থাকতো যে এরকম কি সম্ভব? আমি বেঁচে আছি কিন্তু কিছুই লাগছে না আমার। এই প্রসাধনী দেখছে, এই চুলের জেল দেখছে, এই শাওয়ার নেওয়ার জন্য জেল দেখছে, এরপরে পাঞ্জাবি, টুপি, পোশাক পরিচ্ছদের কোনো অভাব নাই, এই যে লাইট, এই সেই, আর এত কিছু, আমার কিছুই লাগে না, কিভাবে আমি বেঁচে আছি, এটাই তার কাছে অবাক লাগতো। আপনি এরকম একজন দার্শনিকের মতো হয়ে যান, দেখবেন জীবনে অভাব অনটন থাকবে না, অপ্রাপ্তি আপনাকে কখনো টেনে ধরতে পারবে না। পারবো তো আমরা সেটা? অ্যাটলিস্ট 2 বছরটা এটা চিন্তা করেন, যা পাবেন তো পাবেনই, না পেলে সেটা যেন আপনাকে বিমর্ষ করে না তুলে। যা, আমার এক বন্ধু, ও এত সুন্দর লাইফ লিড করে, ওর একটা মোটরসাইকেল আছে, আমার বাবারে বারবার বলার পরও একটা মোটরসাইকেল আমারে দেয় না। ওই বন্ধুটা যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে, তখন আবার আল্লাহ করেন, আল্লাহ ভালো হয়েছে মোটরসাইকেলটা কিনে দেয় নাই বাবা আমার। মোবাইল আছে একজনের আইফোন, আমি আবার চালাই রেডমি, ওই আইফোনের কাছেই যাই না, যখন একটু ছবি তুলি তখন ওরে বারবার রিকোয়েস্ট করতে, এই তোর না, তোর ছবিটা, মন খারাপ হয়ে যায়, আমার যদি একটা আইফোন থাকতো। বাইরে এখন আইফোন নাই, এই আইফোন না থাকার কারণে ভবিষ্যতে এরকম অজস্র আইফোন নিজেও তৈরি করতে পারবে। দুনিয়াতে যারা ফেসবুক তৈরি করছে, ইউটিউব তৈরি করছে, তারা কারে দেখে তৈরি করছে? এটা নিজেই সৃষ্টি করেছে। ওই সৃষ্টি সুখের উল্লাসে আমাদেরকে মারতে হবে, তৈরি হতে হবে। আইনস্টাইন একটা কথা বলতো, লাইফ ইজ লাইক রাইডিং আ বাইসাইকেল, টু কিপ ইউর ব্যালেন্স ইউ মাস্ট কিপ মুভিং। জীবনটা হচ্ছে একটা বাইসাইকেলের মতো। যদি তুমি জীবনের ব্যালেন্স ঠিক রাখতে চাও, ইউ মাস্ট কিপ মুভিং। তোমাকে অবশ্যই বাইসাইকেলের প্যাডেল ঘোরাতে হবে। অ্যান্ড বাইসাইকেল আমি চালাচ্ছি, চালাতে চালাতে ব্রেক করলাম, ও তো আমার স্থির দাঁড় করে রাখবে না, ও হয় ডান দিকে অথবা বাঁ দিকে কাত হয়ে যাবে। তো জীবনটা একটা চলার পথে খুবই গতিশীল ছিল এসএসসি পর্যন্ত। ইন্টারমিডিয়েটে আসার পরে আমি চিন্তা করছি, ফার্স্ট ইয়ার ইজ রেস্ট ইয়ার। সো আমি ইউনিভার্সিটি, এখন কলেজে উঠে গেছি, তো কলেজে উঠে গিয়ে আমার নিজেকে নিজে এনজয় করতে হবে। আমি এখন কলেজের স্টুডেন্ট, একটা স্টেজ পার হয়ে আসছি, নতুন নতুন সব কিছু দেখা শুরু করেছি। তখন মন মানসিকতাগুলো উড়ু 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 মন মানসিকতা, এই পড়বানি, এই পরীক্ষায় বসছি, এই তো সামনে সময় আছে, কেবল তো এসএসসি থেকে উঠলাম, এমন মানসিকতা অনেকের ভিতরে থাকবে। যাদের ভিতরে থাকবে আমি তাদেরকে সতর্ক করেছি যে আপনাদের মধ্যে 50% ইন্টারমিডিয়েটে A+ পাবে না। এরপরে আসেন যে 50% আপনারা A+ পেয়ে সেকেন্ড টাইমেও উত্তীর্ণ হলেন, ডাবল A+ ধারী স্টুডেন্ট। এই ডাবল A+ ধারী স্টুডেন্ট সবাইকে আসলে ইউনিভার্সিটিতে ইকুয়াল চান্স পাবে পড়াশোনা করার? সবাই অ্যাসপাইরেশনটা আছে ভালো কিছু করার। এখন তো আমি যদি জিজ্ঞাসা করি কাউকে, আপনারা কেউ কি সবজি বিক্রেতা হতে চান?
আপনারা হাসবেন। আমি যদি কাউকে বলি কেউ রিক্সা পুলার হতে চান, ইটস অলসো প্রফেশন, অ্যাট দ্যাট প্রফেশন ইজ সো মাচ অনেস্টি প্রফেশন। এখানে কোনো করাপশন নাই, এখানে কোনো মানে অন্য কোনো প্রবলেম নাই, কিন্তু এটা একটা প্রফেশন। এই প্রফেশনের কথা বললে আপনারা খুব চটে যাবেন আমার উপরে, যে আপনারা খেয়ে কাজ নাই, শিবির এখানে ডাইকে নিয়ে এসে আমাদের রিক্সা পুলার বানাবে। কিন্তু এটা তো একটা প্রফেশন ভাই। এরপরে আপনি রাস্তায় হাঁটেন, লেদের দোকানে অনেকে চাকরি করেন। আপনাকে যদি বলি আপনিও কি লেদের দোকানে চাকরি করতে চান, এই অ্যাম্বিশনটা আপনাদের কার কার আছে? আপনারা কেউ হাত তুলবেন না। কিন্তু আমি যদি বলি কে ডাক্তার হতে চান, হাত তুলবেন। হাইলি কম্পিটিটিভ প্লেস, কিন্তু হাত তুলবেন আপনি। আপনি জানেন এই জিনিসটাকে আমার অ্যাকুয়ার করতে হবে, এই জিনিসটাকে আমার অ্যাকুয়ার করতে হবে। সংকল্প কবিতার মধ্যে আপনারা পড়ছেন না, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে, কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গ পারে। এটা সে দেখতে চায়, সে বদ্ধ ঘরে থাকতে চায় না। অনেকের ভিতরে এই বদ্ধ ঘরে না থাকার মানসিকতা নিয়ে অনেক বড় বড় স্বপ্ন আপনারা দেখে আসছেন। দেখাটাই স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু আপনাদের চোখের সামনে যে প্রফেশনগুলোকে নিয়ে আসা হয়েছে, ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছাড়া ছোটবেলা থেকে আর কোনো প্রফেশনই আপনাদের চোখে বাসে না। আমি পড়ছি আর্টসের স্টুডেন্ট, আমি হিউম্যানিটিসের স্টুডেন্ট। টিচার আমাকে সায়েন্স নিতে দেয় নাই, কেন দেয় নাই জানি না। তবে এখন বুঝতেছি যে যাক আলহামদুলিল্লাহ ভালো, ফ্রিলি লেখাপড়া করতে পারছি, অন্যরকম একটা ফ্লেভার নিয়ে চলতে পারছি। সায়েন্স স্টুডেন্টের প্রচুর টমাটাইজ থাকতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর একটা প্রেশারের মধ্যে দিয়ে যেতে হয়। তো এই সায়েন্সের স্টুডেন্টদের একটা লক্ষ্য থাকে এ প্লাস পেয়ে ডাক্তার হবে। এখন আপনি বলেন তো কয়জন আসলে ডাক্তার হইতে পারবে? ডাক্তার আর ইঞ্জিনিয়ার ছোটবেলায় আমাদেরকে আর্টসের স্টুডেন্ট আমরা পড়ছি, মানে আমাদের পড়ানো হয়েছে এইম ইন লাইফ নামে একটা আসতো, রচনা এসে লিখতে হইতো। টিল নাও মানে আমি তখন পর্যন্ত স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েটের, আর্টসে অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলছি, ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি। তখন ফাইনালে পরীক্ষায় আসছে এইম ইন লাইফ, সেটা লিখতেছি আই ওয়ান্ট টু বি আ ডক্টর। গুড ডক্টর ইজ নট অ্যাভেলেবল ইন আওয়ার কান্ট্রি। আফটার কমপ্লিটিং মাই এমবিবিএস ডিগ্রি, অ্যাবসলিউটলি মিথ্যা কথা মুখস্থ করাইছে, মিথ্যা লেখাইছে, মিথ্যা লেখার কারণে নাম্বারও পাইছি। আমার যে টিচার আমার খাতাটা দেখছে, সে টিচার জানে যে ও ডাক্তার হইতে চায়, অথচ ও পরে আর্টসের স্টুডেন্ট। এই কারণে সে আমাদের কোনোদিন খাতায় 0 দেয় নাই, বরং আমি ওটা হুবহু মুখস্থ করে লেখার কারণে 15-র ভিতরে 13 পর্যন্ত পাইছি। আমি এখন অবাক লাগে, আমার স্টুডেন্টদেরকে আমি এরকম কোনোদিন শিখাই নাই। আমি এইগুলো হাবিজাবি লেখলে ডাইরেক্ট 0 পাবা। তুমি এখন পড়ো আর্টসের স্টুডেন্ট, তুমি দেখো আর্টসের কত সেক্টর আছে, তুমি এবার কোন সেক্টরে যাবা? ফার্স্ট ইয়ার, ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের পরে আমি স্টুডেন্ট পড়াইছি, হাজার হাজার স্টুডেন্ট পড়াইছি একটা সময়। আমি ফার্স্ট ইয়ারে তাদেরকে কনসাস করছি যে ক্যারিয়ারের ডাইমেনশন, হাজারো ডাইমেনশন। একটা মানুষ শুধু লেখা দিয়ে বেস্ট সেলার হতে পারে, পৃথিবীর বুকে নাম করতে পারে, নোবেল প্রাইজ লরিয়েট হতে পারে। সুতরাং ক্যারিয়ার ছোট্ট একটা গণ্ডির মধ্যে আবদ্ধ রাখবা না। থাউজেন্ডস অফ প্রফেশন আছে এই দুনিয়াতে, এবং সব প্রফেশনই মার্কারি প্রফেশন। ডাক্তাররা সফলতা অর্জন করে জীবনের একটা প্রান্তে গিয়ে 50 বছর 60 বছর বয়সে, তখন সে এফসিপিএস, এফআরসিএস, স্পেশালাইজড ডক্টর হয়। তখন আর খাওয়ার সময় থাকে না, ঘুমের সময় থাকে না, শুধু মানে ইনকাম করে, আর সেটা ভোগ করে হচ্ছে তার পরিবারের অনুজ সদস্যগুলো যারা আছে, দেদার্স। আর সে কষ্ট করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই হচ্ছে ডাক্তারদের আত্মজীবন। কিন্তু জীবনে তো অনেক প্রফেশন আছে। সায়েন্টিস্ট হও, হায়ার স্টাডি করতে যাও, ইউনিভার্সিটির টিচার হও, ম্যাজিস্ট্রেট হও, টিওনো হও, এসটিওনো হও, বাংলাদেশের বড় উদ্যোক্তা হওয়ার সুযোগ আছে, অ্যাডভাইজারি প্যানেল তৈরি করার সুযোগ আছে, আইটি স্পেশালাইজড, আর্টসের স্টুডেন্ট, দোজ ইউ আর আর্টসের স্টুডেন্ট। তারপরেও তোমার স্কোপ আছে, ইকুয়াল স্কোপ আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে হায়ার ডিগ্রি নিয়ে এর ব্যাপারেই স্পেশালাইজড একজন ব্যক্তি হওয়া। মার্কেটিং নিয়ে পড়াশোনা করার সুযোগ আছে, ডিজিটাল মার্কেটিং বাংলাদেশে এখন বার্নিং একটা জায়গা। এখানেও ফ্লারিশ একটা ক্যারিয়ার, হাজার হাজার কোটি কোটি টাকা ইনকাম করছে এইখানে। এই মার্কেটিং পলিসি দিয়েই তো সারা দুনিয়া চলছে। দুনিয়াতে যারা এগুলো লিড দিচ্ছে, ছোট ছোট একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, কোম্পানির কাজটা, কোম্পানি গড়েই উঠছে অ্যাডভাইজারি কোম্পানি, শুধু অ্যাডভাইস দেবে। কোম্পানি হচ্ছে নেটওয়ার্কিং কোম্পানি, কোম্পানি হচ্ছে সাপ্লায়ার কোম্পানি। আপনি একটা শুধু নেটওয়ার্ক তৈরি করছেন, ওভার তৈরি করেছে যারা, ওভার পাঠাও, এগুলো ঘরে বসে শুধু টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে। রাস্তায় একটা গ্রুপ হচ্ছে মোটরসাইকেল চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে,
আর একটা গ্রুপ হচ্ছে গাড়ি ভাড়া দিচ্ছে, আর একটা ড্রাইভার মানে যারা হচ্ছে কাস্টমার তারা অ্যাপস এর মাধ্যমে শুধু তাদের সাথে কানেক্ট হচ্ছে। এই নেটওয়ার্কিং এর বিজনেস করে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে ঘরে বসে শুধু কম্পিউটার টিপে। দিস ইজ অলসো আ স্পেশালাইজড ক্যারিয়ার, মানুষের জীবন মান সহজ করে দিচ্ছে। এটা যে ক্যারিয়ার হতে পারে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট একটু জানেও না, বুঝেও না। তো ছোটবেলায় ওই জিনিসটা পয়লা পয়লা ইন্টারমিডিয়েট পাস করে এরপরে যখন পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরাঘুরি করা শুরু করলাম, তখন বুঝলাম যে কত ডার্কের মধ্যে আমরা থাকি, কত অন্ধকারের মধ্যে থাকি। অক্সফোর্ডে পড়া স্টুডেন্টরা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার চাইতে বেশি প্রায়োরিটি দেয়, হ্যাঁ ফিজিক্স পড়বো, কোর ফিজিক্স পড়বো, কোর কেমিস্ট্রি স্টুডেন্ট হব, কারণ কোর ফিজিক্স কোর কেমিস্ট্রি আমাদের দেশে তো অ্যাপ্লাইডের ডিমান্ড বেশি। ওই দেশগুলোতে একবারে কোর ফিজিক্সের স্টুডেন্টদের ডিমান্ড বেশি, স্কলারশিপ বেশি। ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা প্রিন্সিপাল সাবজেক্টগুলোর ডিমান্ড অনেক অনেক বেশি। অনেকেই আছে ডাক্তারি চান্স পেয়ে ঢাকা ইউনিভার্সিটির অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়ছে, ফিজিক্সে পড়ছে, ম্যাথমেটিক্সে পড়ছে। বুয়েটে চান্স পাওয়ার পরেও সেখানে পড়ছে না, দেখা গেলো আইবিএতে সে পড়াশোনা করছে, ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে, কারণ সে জানে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ পড়ার পর আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমার জবই যদি স্টার্ট হয় তাহলে 60,000 টাকা দিয়ে জবের স্টার্ট হবে, এটা তো ন্যূনতম। আর একটা এমবিবিএস ডাক্তার ডিগ্রি শেষ করার পরে 20,000 টাকা বেতনের চাকরিও দেয় না, এরপরে একটা অপারেশনে ভুল হইলে মাইর তো ফ্রি। বাংলাদেশের ডাক্তারদের তো সুরক্ষা কোনো আইন নাই। সুতরাং এইখানে এসে কে কখন মারছে, এত মেধাবী এত কষ্ট করে ডাক্তারি ভর্তি হয়, 2 দিন পর পরই তোমরা দেখবা যে ডাক্তার ওরা আন্দোলন করতেছে রাস্তায় দাঁড়ায় যে আমাদের ইন্টার্ন ডাক্তার আমাদের মর্যাদা নেই, আমরা কর্মবিরতি দিলাম, কেন আমাদেরকে মারা হলো। হাজার হাজার পেশেন্ট ডিল করছে, একটা পেশেন্টের উলট পালট হোক দেখবা ফ্রি মাইর। এটা কেমন কথা রে ভাই? এরকম মেধাবীদেরকে মারছে কে? টোকাই রাস্তা থেকে এসে গায়ে ডাক্তারের গায়ে হাত দিচ্ছে, ইঞ্জিনিয়ারের টুলট পালট করুক গালিগালাজ দিচ্ছে। এরপরে যে রাজনীতিবিদ ওর 1 পয়সা পড়াশোনার কোনো মূল্য নাই, লেখাপড়া করছে তার কোনো মানে রেজাল্টের অবস্থা দৈন্য দশা, নেতার পিছনে পিছনে ছুটছে, 2-1টা অস্ত্র হাতে আছে, বিশাল কিছু হয়ে গিয়েছে, সে আইসে শাসায় যাচ্ছে ইউনোকে টিওনোকে। এরপরে একজন রাজনীতিবিদ টাকা পয়সা ছড়ায়, ইন্টারমিডিয়েট পাস অনার্স চাইনা পাস করছে, লেখাপড়ার কোনো দূরত্ব নাই, রাজনীতি করে ওই পর্যায়ে গিয়ে ডিসিকে শাসাচ্ছে। একজন ডিসি তার আত্মমর্যাদা কোথায়? বিশ্ববিদ্যালয় পাশ করার পরে কত কষ্ট করে এই ডিসির এই প্রমোশন, কত হাই ট্রেনিং নিয়ে ওই পর্যন্ত যেতে হয়, তারে শাসাচ্ছে ইন্টারমিডিয়েটের এলাকার একটা চিটকে সাদাবাস। এই হচ্ছে আমার সোশ্যাল স্ট্রাকচার, মেধার এই মূল্যটা এখানে আছে। আমি ওই রাস্তার দিকে যাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি ক্যারিয়ারের অনেক ডাইভার্সিফিকেশন আছে, অনেক ডাইমেনশন আছে। এখন আপনাদের সামনে ক্যারিয়ারটা গড়ে তোলার জন্য সবচেয়ে সহায়ক হচ্ছে ইউনিভার্সিটিতে আপনাকে পড়তে হবে, মেডিকেল কলেজে আপনাকে পড়তে হবে, বুয়েটে পড়তে হবে, কুয়েটে পড়তে হবে, চুয়েটে পড়তে হবে। এই সব জায়গায় পড়ার অ্যাম্বিশন নিয়েই কিন্তু এই রাস্তায় আপনারা পা বাড়িয়েছে। এখানে চান্স না পেলে অনেকের মন খারাপ হয়, অনেকে দেখা গেল আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটা একেবারে বাজে একটা দিস। কলেজে পড়েও অনেকে অনেক সাকসেস হয়, শুধু নিজের ভিতরে নিজের আত্মবিশ্বাস থাকতে হবে। কোনো ইউনিভার্সিটিতে চান্স পেলাম না, বিদেশে অ্যাভেলেবেল আমার সুযোগ আছে। সুযোগ কখনো মানুষ থেকে মরে না, কিন্তু যখন তোমার হাতে যে সুযোগটা থাকে সেই সুযোগটাকে প্রপার ইউটিলাইজ করা বুদ্ধিমানের কাজ। আমরা যারা এই যে AA+ পাবো, তোমাদের কাছে সতর্ক করি, ইন্টারমিডিয়েট এর পরে যে ভর্তি যুদ্ধে তুমি অংশগ্রহণ করতে যাচ্ছ, মেডিকেলে মাত্র 7,500 সিট আছে, এর মধ্যে 4,500 আছে সরকারি মেডিকেলে, বাকিটা প্রাইভেট মেডিকেলে। যার বাবার 25 লক্ষ 30 লক্ষ টাকা আছে সেই প্রাইভেট মেডিকেলে পড়াশোনা করতে পারবে। আর সরকারি মেডিকেলে তো জনগণের টাকায়, ট্যাক্সের টাকায় এই মেডিকেলগুলো তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ সেখানে খুব অল্প টাকায় পড়াশোনা করা যায়। এরপরে বিশ্ববিদ্যালয়ে মাত্র 4,500 কিন্তু সিট, পরীক্ষায় অংশগ্রহণ করবে 1 লাখের উপরে স্টুডেন্ট। সুতরাং এখানে তোমাকে কত কম্পিটিশনের মুখোমুখি হতে হবে এটা একটু জাজমেন্টে নিয়ে আসতে হবে। এরপরে তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে যাও, 4,500 সিট আছে বুয়েট, কুয়েট, চুয়েট মিলে 4টা বিশেষায়িত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, আর বাদ বাকি 50-52 হাজার সিট আছে ইউনিভার্সিটিতে। তাহলে দেখো 1,16,000 যে A+ পেল, তাদের কি অর্ধেকও ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে? আসলে অবাক হচ্ছে নাকি? আমি কি আন্দাজে বললাম কথাগুলো? এটা ডাটা ঘাটতে হবে, চ্যাটজিপিটির কাছে চাও, জিমিনার কাছে চাও, তোমাকে তথ্য দিয়ে দেবে যে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে এই জার্নিটা, এই যে 2 বছরের একটা জার্নি, এই জার্নিটাতে আমাদেরকে খুব কনসাসলি এখানে ফ্রেন্ড সিলেকশনের ক্ষেত্রে খুবই কনসাস থাকতে হবে। আমি কোন বন্ধুর সাথে আমি সময় কাটাচ্ছি, কার সাথে আমার দিনগুলো কাটছে, কে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। সবচেয়ে শত্রু হবে সে যে আমার পড়ার টেবিল থেকে আমাকে উঠিয়ে নিয়ে যায়। সবচেয়ে ভালো বন্ধু তাকেই মনে করব যে আমার পড়ার ক্ষেত্রে আমাকে সহযোগিতা করে। আমরা পারবো সেরকম বন্ধু সিলেক্ট করতে?
এই সময়টা যেন আমরা অবহেলায় না কাটাই। সর্বোপরি আমার অনুরোধ থাকবে, জীবনের এই সফলতার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু সম্মানিত করেছেন, আমরা যেন সেই সম্মান এবং মর্যাদাটা রক্ষা করতে পারি। এই পুরস্কার এখানে এসে আমাদেরকে সংবর্ধিত করা হচ্ছে। ইনফ্যাক্ট ইসলামী ছাত্র শিবির সারা বাংলাদেশব্যাপী স্টুডেন্টদেরকে এভাবে সম্মানিত করছে, আমরা সংবর্ধিত করছি। আমাদের আরেকটা চূড়ান্ত সফলতার জায়গা আছে, সেটা হচ্ছে আখিরাতের সফলতা। ওই সফলতা যেন আমরা পাই। সেদিন যদি আমাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, ডেকে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন উষ্ণ অভ্যর্থনা দেয়, এর চাইতে বড় পাওয়া আমাদের আর কিছুই থাকবে না। সূরা জুমারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সেদিন যারা মুত্তাকি হবে, সফলতা অর্জন করবে, তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জান্নাতে যাওয়ার সময় তাদেরকে সামনে নিয়ে যাওয়া হবে, তারা ওইটা দেখার পরে বলবে, এত সুন্দর জায়গা ছেড়ে আমি যাব না। তখন ফেরেশতারা তাকে বলবে, চলেন না সামনে, আরো সুন্দর জায়গা আপনার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে আবার গিয়ে থামে যাবে, বলছে আর যাবো না, এনাফ এনাফ, এত সুন্দর জিনিস আমি আর জীবনে দেখি। তখন তাকে বলা হবে, চলেন না সামনে, আরো চমৎকার জিনিস আপনার জন্য আছে। সে যখন জান্নাতে যাবে, দরজা জান্নাতের খুলে দেয়া হবে, অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনাকে সম্মানের সাথে বরণ করে নেওয়া হচ্ছে, অভিবাদন জানানো হচ্ছে, সালাম জানানো হচ্ছে আপনার প্রভের পক্ষ থেকে। তাকে লাল গালিচা ফুলের সংবর্ধনা দেওয়া হবে, হীরা মুক্তা জহরত নিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা তার চারিপাশে ঘুরতে থাকবে, পান পাত্র নিয়ে অপেক্ষা করতে থাকবে। তাকে বিশাল সিংহাসনে বসিয়ে দেওয়া হবে, এত মর্যাদাবান তাকে করা হবে, সংবর্ধিত করা হবে। এর কারণটা কি? দুনিয়াতে সে কষ্ট করে গিয়েছে, তার রবের গোলামি সে করেছে, সে যেভাবে তার জীবনকে গঠন করা দরকার ঠিক সেভাবে তার জীবনকে সে গঠন করেছে। এজন্য তাকে সেখানে কংগ্রাচুলেশন জানানো হবে। আমরা যেমন এসএসসিতে এইখানে আসছি, কত কষ্ট করে আসছি, কত রাত পরিশ্রম করেছি, কত দিন পরিশ্রম করেছি। পরিশ্রম ছাড়া যারা রেজাল্টে এখন এ গ্রেড পেয়েছে, 4 পয়েন্ট পেয়েছে, এদেরকে তার বাবা মা বলছে যে তোরে কত সতর্ক করছি, পড়াশোনা কর, বারবার বলার পরে তুই পড়লি না, আজকে তোর রেজাল্টের জন্য তুই দায়ী। যে ফেল করছে তার ব্যাপারে কি দৃষ্টিভঙ্গি, তার পরিবারের, তার সমাজের, তার বন্ধুদের, তোকে বারবার সতর্ক করা হয়েছে পড়ার জন্য, তুই পড়িস নাই কেন, আজকে ফেল করছে, এটাই তার জন্য যথেষ্ট। এরকমই হবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে যাকে একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, এই সময়টা হচ্ছে পরীক্ষার ক্ষেত্র। আপনার 3 ঘন্টা ছিল পরীক্ষার সময়, পরীক্ষায় যদি আপনি কিছু না লিখে সারা রাত পড়ছি, এখন একটু ঘুমায়, এরপরে 3 ঘন্টা শেষ, আপনাকে আর সময় দিবে? খাতা টেনে নিয়ে চলে যাবে। তো দুনিয়াতে আপনাকে সময় দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য, কারো 40 বছর, কারো 50 বছর, কারো 60 বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই 50 বছর, 60 বছর, 70 বছর শেষ হয়ে গেলে এরপরে তো সে এই দুনিয়াতে আর থাকতে পারবে না। এবং পৃথিবীর সবচেয়ে সত্য কথা হলো, এই দুনিয়াতে মানুষ সার্ভাইভ করতে পারবে না, মৃত্যুবরণ করতে হবে, তাকে চলে যেতে হবে। এটা আমার পূর্ববর্তী প্রজন্ম থেকে প্রজন্ম এটা আমরা দেখে আসছি। সুতরাং আমিও যে এই দুনিয়াতে থাকবো না, এটা তো একেবারে অমোঘ সত্য একটা কথা। কিন্তু তার উপরে বিশ্বাস করে দুনিয়ার এই সময়টা কেনই বা আমাকে পাঠানো হলো, এই কোশ্চেনটা নিজেদের কাছে আমরা কখনোই করি না। যদি কোশ্চেনটা করতাম, কেন সৃষ্টি করা হলো, সৃষ্টি তত্ত্ব সম্বন্ধে আমরা জানতাম, তাহলে পরবর্তী লাইফটা আমার কেমন হবে সে ব্যাপারে আমি ডিসিশন নিতে পারতাম। আমি অনুরোধ জানাবো, মেধাবীরা এমনি এমনি মেধাবী হয় নাই। মেধাবী শিক্ষার মূল উদ্দেশ্যটাই হলো কোশ্চেন করতে শেখা, কোনো কিছু চ্যালেঞ্জ করা ছাড়াই ছেড়ে দেয়া না। মেধার মূল জায়গাটা হচ্ছে আমাকে বুঝতে হবে কেন আমি এই কাজটা করছি। সুতরাং সেটা জাজমেন্টাল হয়ে নিজের জীবনকে যেন আমরা গড়ে তুলতে পারি। আপনাদের এই ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করছি। এই যে সফলতা অর্জন করে এই পর্যন্ত এসে সমাজের প্রত্যাশা আপনারা পূরণ করেছেন, মেধাভিত্তিক একটি জাতি, মেধাসত্ব দিয়ে একটা সমাজ গড়ে তোলার জন্য আমাদের আন্দোলন আমরা অব্যাহত রাখবো। ইসলামী ছাত্র শিবির আপনাদের সাথে সকল সহযোগিতায় আছে। ইভেন বর্তমান চাকরির বাজারে যত দক্ষতা আপনার প্রয়োজন, সব সফট স্কিল ডেভেলপ করার জন্য ইসলামী ছাত্র শিবির আপনার পাশে থাকবে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের তার পরবর্তী চাকরির সময় পর্যন্ত ইসলামী ছাত্র শিবির আপনাদের সহযোগিতা করতে চায়। এবং এটার জন্য ইসলামী ছাত্র শিবির কোনো ফিডব্যাক আপনাদের কাছ থেকে নিবে না, আপনাদের জোরপূর্বক কোনো মিছিল মিটিংয়েও নেবে না, ইসলামী ছাত্র শিবিরের দল ভারী করার জন্য ফর্ম পূরণ করাবে না। ইসলামী ছাত্র শিবির উইলিংলি করতে হয়, কিন্তু জাতির প্রয়োজনে ইসলামী ছাত্র শিবির ছাত্রদেরকে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখে। কারণ আমাদের টার্গেটটাই হচ্ছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করব। আমাদের স্লোগান আমরা এই প্লাস সংবর্ধনায় নির্ধারণ করেছি, সততা এবং মেধায় আমরা গড়ে তুলব ইনসাফের বাংলাদেশ। যেই বাংলাদেশে মানুষ তার মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারবে, সেই ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।